স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, আমি বলছিলাম যে আজ বিশ্ব ক্যান্সার দিবস, অনেকেই হয়তো খোঁজ রাখেন এবং জানেন, যারা জানেন না তারাও জেনে নিলেন। এই দিবসটি সারা পৃথিবীতে পালিত হচ্ছে যেহেতু এটা বিশ্ব ক্যান্সার দিবস। বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য বা এই বিষয়ে কর্মপরিকল্পনা নেয়ার জন্য এই দিবসকে ঘিরে কি কি কর্মপরিকল্পনা নেওয়া হয় এবং সেই সঙ্গে যদি একটু বলে দেন আজকের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় কি? ধন্যবাদ। সারা পৃথিবীতেই পালিত হয় 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে। এর মূল লক্ষ্যটা হলো যে সারা পৃথিবীতেই ক্যান্সারের বিরুদ্ধে যে প্রতিরোধ বা যুদ্ধ আমরা বলি, এই যুদ্ধে সারা পৃথিবীর মানুষকে একসাথে করার জন্য একটা মাধ্যম হিসাবে এই বিশ্ব ক্যান্সার দিবসটি উদযাপন করা হয় এবং বাংলাদেশেও এটি যথাযথভাবে উদযাপিত হচ্ছে। আমরা আপনি বলেছেন যে প্রতিরোধের জন্য এবারের যে প্রতিপাদ্য বিষয়টি হলো যে উই ক্যান আই ক্যান। এইবার না শুধু, এটা কিন্তু 2016 সাল থেকে 18 সাল পর্যন্ত 3 বছরের জন্য এই প্রতিপাদ্যটি রাখা হয়েছে যে উই ক্যান আই ক্যান, আমরা পারি আমি পারি। এখানে কি পারি, এটা দ্বারা কি মিন করা হচ্ছে? আমরা পারি আমি পারি। এবং আবারও বলি আপনার কথা সূত্র ধরে যে মূলত কাজটি হলো প্রতিরোধ। ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা অর্থাৎ সবাই মিলে কিছু কাজ করণীয় আছে। সেখানে সরকার যেমন আছে, জনগণ যেমন, সকল ক্যান্সার চিকিৎসক যেমন বলি, সার্ভাইভার বলি বা সাধারণ মানুষ, মিডিয়া, সবার একটা ভূমিকা আছে। এখানে আমাদের কিছু রোল আছে। আবার ব্যক্তিগতভাবে একজন মানুষ যে অবস্থানে থাকুন না কেন, উনি যে পেশাতেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, ওনারও কিন্তু কিছু করার আছে এই ক্যান্সার প্রতিরোধে। এই বিষয়টাকেই হাইলাইট করা হয়েছে এইবারের এই প্রতিপাদ্য। এই জন্য 3 বছর একই টানা এরকম কখনো হয় না। এখানে আমরা বলছি যে উই ক্যান, আমরা যৌথভাবে যেটা পারি, যেমন আমরা ক্যান্সারের বিরুদ্ধে যে কিছু অ্যাকশন নেওয়ার আছে সেটা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, যেমন আমাদের দেশে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা বলি এখন মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, মানে অনেকগুলো মন্ত্রণালয় নিয়েও কিছু কাজ করণীয় আছে, সেটা যেমন করণীয় আছে। এবং সেখানে আমরা বলি যে মানুষকে উদ্বুদ্ধ করাটাও একটা সম্মিলিত কাজ। এবং ক্যান্সার চিকিৎসার যে আমি একটা ব্যবস্থা করে দেব, ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়াটাও কিন্তু আমাদের সবার কাজ। আবার একই রকম উদাহরণ দিচ্ছি যে ব্যক্তিগতভাবে আমি যেটা পারি, আমি নিজেকে স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে আমরা নিয়ে যেতে পারি। স্বাস্থ্যকর জীবনযাত্রা আমরা জানি যে ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এগুলি ম্যাক্সিমামই হলো আমাদের লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা সম্পর্কিত। যেমন আমরা তামাকের কথা বলি 1 নম্বর, আমরা বলি স্বাস্থ্যকর খাবারের কথা বলি, অস্বাস্থ্যকর খাবারের কথা বলি, আমরা যে কায়িক পরিশ্রমের অভাবের কথা বলি, যেগুলি ক্যান্সারের মূল কারণ আমরা বলি। তারপর আরও কিছু সামাজিক বিষয় আছে, বিয়ের বয়স থেকে শুরু করে অনেক কিছু। এই সব এখানে কিন্তু একজন ব্যক্তিরও কিছু করার আছে। যেমন আমি নিজে যদি এই ব্যবস্থাগুলো নেই, তাহলে কিন্তু আমি একজন চিকিৎসক, এখানে আমি ব্যক্তিগতভাবে ওই দায়িত্বটুকু নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যদেরকেও কিন্তু আমি একটু সময় দিতে পারি। আমি যখন চেম্বারে একজন রুগীকে যদি একটু 1 মিনিট সময় বাড়তি দেই আমরা, তাহলে কিন্তু একজন রুগীকে মোটিভেট করতে পারি। আবার একজন সংবাদকর্মী কিন্তু ব্যক্তিগতভাবেও কিছু করণীয় আছে, ওনার একটা রিপোর্টের 1 খোঁচা একটু লিখে দিতে পারেন। এইভাবে আমাদের বলা হয়েছে যে আমরা যৌথভাবেও কিছু করণীয় আছে, এককভাবেও কিছু করণীয় আছে। আপনি বলছিলেন যে আমাদের দেশে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত আমরা বলি ক্যান্সার প্রতিরোধের আমরা বলি 3টা মাত্রা আছে। একটা হলো প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ, অর্থাৎ যা করলে ক্যান্সার হবে না। এবং আমরা জানি যে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার কিন্তু প্রাথমিক প্রতিরোধ করা যায়, যে এগুলি থেকে আমরা দূরে থাকতে পারি। আমি আবার বললাম যে প্রধান যে ঝুঁকিপূর্ণ উপাদানগুলি আছে সেগুলি থেকে যদি আমরা দূরে থাকি। দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধের মধ্যে আসে প্রথমত সূচনায় ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা করে সুস্থ করে তোলা। এই দুটো মিলে হলো দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ। এবং এখানেও সূচনায় ক্যান্সার নির্ণয়ের জন্য প্রথমত দরকার যে ক্যান্সার সম্পর্কে যে কিছু সাধারণ তথ্য আছে সেগুলি সাধারণ মানুষকে জানানো। যেমন ক্যান্সারের 7টি বিপদ সংকেতের কথা সারা পৃথিবীতে বলা হয়, যে অনেকগুলো ক্যান্সার আছে, সব ক্যান্সারের অনেক লক্ষণ আছে, এগুলি কম্পাইল করে 7টা বিপদ সংকেত, যেগুলো ফুসফুসে কাশি, ভাঙা কণ্ঠস্বর, সহজে সারে না এমন কোনো ক্ষত বা ঘা, স্তনে বা শরীরের কোথাও চাকা বা পিণ্ডের সৃষ্টি, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন, তারপর ঢুক গিলতে অসুবিধা বা হজমের গণ্ডগোল, তিল বা আঁচিলের মধ্যে কোনো সুস্পষ্ট পরিবর্তন এবং অস্বাভাবিক রক্তক্ষরণ। তবে একটা কথা বলে নেই, এই ধরনের লক্ষণ 1 বা একাধিক দেখা দিলেই ক্যান্সার হয়ে গেছে এটা মনে করলে মানুষ আবার আতঙ্কিত হয়ে যাবে। আমাদের বলতে হবে যে এই ধরনের লক্ষণ যদি 2 সপ্তাহ স্বাভাবিক যে হাতের কাছে চিকিৎসাটা পাওয়া যায়, সেই চিকিৎসা নেওয়ার পরেও যদি না কমে, তাহলে কিন্তু অবশ্যই একজন ডাক্তারের কাছে নিতে হবে। মাথায় রাখতে হবে এটি অন্য কারণেও হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, গুরুত্বের সঙ্গে নিতে হবে। তার মানে প্রাথমিক অবস্থায় নির্ণয়ের জন্য
প্রথমত দরকার হলো এই লক্ষণগুলি জানানো, এবং দ্বিতীয়ত ক্যান্সার স্ক্রিনিং নামে যে পদ্ধতিটা আছে, যে লক্ষণ দেখা দেওয়ার আগেও আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাদের মতো উন্নয়নশীল দেশে আমরা 3টি ক্যান্সার ব্যাপকভাবে স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নেওয়া সম্ভব। একটি হলো স্তন ক্যান্সার, একটা জরায়ু মুখের ক্যান্সার, একটি হলো মুখগহ্বরের ক্যান্সার বা ওরাল ক্যান্সার। এই 3টি ক্যান্সারের মানে গণভিত্তিক স্ক্রিনিং প্রোগ্রাম নিতে খুব ব্যয়বহুল বা ওরকম বিরাট আয়োজন লাগে না, অনেক সহজে করা যায়। তো এইটি হলো আমাদের করণীয়। এবং সেই ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে উই ক্যান আই ক্যান, আমরা সবাই ভূমিকা রাখতে পারি, সবাই ভূমিকা রাখতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভূমিকাটা কোন পর্যায়ে রাখা হচ্ছে এবং এটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ কি? আমি যদি একজন ক্যান্সার প্রতিরোধ কর্মী হিসেবে বলি, তাহলে আমি মনে করি যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগে থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আবার যদি আমরা এভাবে বলি যে করার অনেক কিছুই এখনো বাকি আছে। যেমন সার্বিকভাবে বলা হয় যে ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য একটা জাতীয়ভাবে একটা যেমন আমাদের দেশে আছে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল, দুঃখজনকভাবে সেটা নিষ্ক্রিয়, যেখানে মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যার প্রধান এবং ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক যার মেম্বার সেক্রেটারি, কিন্তু এইটি একেবারেই বর্তমানে কাজ করছে না, নিয়মিতভাবে মিটিং হচ্ছে না এবং এখান থেকে কিছু কারণ। এবং জাতীয় যে একটা ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি সে 2009 সালে সরকার গ্রহণ করেছিলেন 5 বছর মেয়াদের জন্য, সেটি কিন্তু আর আপডেট করা হয় নাই। তার মানে আমি এখানে একটা ঘাটতির কথাই বলবো। অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু একদম কেন্দ্রীয়ভাবে যে একটা ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় একটা সুশৃঙ্খলভাবে নেওয়া দরকার, সেই দিকে এগুলি একটির সাথে একটি সমন্বয়ের অভাব আছে। আমরা আশা করছি এগুলি বাড়বে, সমন্বয় হবে এবং আমরা আরো এগিয়ে যাব। কিন্তু আপনি বলছিলেন যে উন্নতি হয়েছে আমাদের দেশে, আমরা তো প্রতিদিনই সংবাদ মাধ্যম, চিকিৎসক বিভিন্ন জায়গায় শুনতে পাই বিভিন্ন রকমের ক্যান্সার খুব বেড়ে যাচ্ছে, এরকম একটা আতঙ্কের কথা শুনতে পাই। তো আপনি একদিকে বলছেন উন্নতি হচ্ছে, আবার শুনছি ক্যান্সার বেড়ে যাচ্ছে, এটা কেন? উন্নতি হচ্ছে বলছে, আমি এটুকু বলছি যে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন পদ্ধতিগুলো বাংলাদেশে আগে অনেকগুলো ছিল না, এখন এসেছে। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তার একটা বড় জানার উপায় একটা আমাদের সম্প্রতিকালেই হয়েছে। আমরা প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে গিয়েছিলাম ক্যান্সার সচেতনতা। একটা জেলাকে আমরা নিয়েছিলাম, জামালপুরের প্রত্যেকটা উপজেলায় সকাল থেকে রাত পর্যন্ত ক্রস সেকশন অফ পিপুলের সাথে আমরা মিশেছি এবং একটা টিম আমরা গিয়েছিলাম ঢাকা থেকে। এবং আমরা যতটুকু ধারণা করতে পারি নাই সে মানুষের মধ্যে যে আগ্রহ, আগে কিন্তু ক্যান্সারের কথা বলতাম, একটা লিফলেট দিতাম, মানুষ কিন্তু শোনার অত আগ্রহ দেখাতো না। এখন কিন্তু মানুষ আগ্রহ ভরে সেটা শুনছে, গ্রামের একদম সাধারণ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে তারা আমাদের কথা শুনছে, আমাদের কাছ থেকে সেই লিফলেটটি নিচ্ছে, পড়ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে না। এরকম আমরা অনেক কিছু বলি এবং টেলিভিশনে যখন এই অনুষ্ঠানগুলি হয় আমরা জানি প্রচুর রেসপন্স পাই। আমরা এই থেকে বলতে পারি সচেতনতা বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের দোরগোড়া পর্যন্ত যাওয়ার জন্য যে কাজ, সেখানে অনেক কিছু বাকি আছে। এবং আমি বলতে চাই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের ইনভলভমেন্টটা তুলনামূলকভাবে কম। এখানে আমাদের পাঠ্যসূচির মধ্যেই নাই ক্যান্সার প্রতিরোধের কথাগুলো নাই, যে বিশেষজ্ঞ পর্যায়ে যে স্বাস্থ্য তথ্য হিসেবে বিভিন্ন শ্রেণীতে যে স্বাস্থ্য জ্ঞানের উপর যে বই আছে সেখানেও এটা সন্নিবেশ করা যেতে পারে। তো স্যার আপনি বলছেন এটা আমরাও বুঝতে পারি যে টেলিভিশনের এই প্রোগ্রাম, পত্রপত্রিকার বিভিন্ন রকম রিপোর্ট, আপনাদের প্রচারণা চেষ্টা, এর ফলে সচেতনতা বাড়ছে, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হচ্ছে, নতুন নতুন চিকিৎসা পদ্ধতিও বাংলাদেশে এখন সব অ্যাভেলেবেল। এইটা যেমন একদিকের পজিটিভ ফিচার, আরেকটা ওই যে বলছি আমরা যে ক্যান্সারের হারও বাড়ছে। ক্যান্সার বাড়ছে কেন? এখানে মূল কারণ আমাদের সুনির্দিষ্ট না থাকলে আমরা শুনতে পাই। আমি বলি এই বিষয়টা সুনির্দিষ্টভাবে বলার হলো যে আমরা একটু মোটা দাগে বলতে গেলে যে আমাদের যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এবং আমাদের যে নগরায়নের ফলে আমাদের দেখেন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আমরা পাচ্ছি কিভাবে? বিশ্বায়নের মাধ্যমে আমাদের খাবারের স্টাইলের মধ্যে পরিবর্তন চলে আসছে। আমাদের আগে যে সমস্ত জাঙ্ক ফুড বা যে সমস্ত এগুলি কিন্তু আগে ছিল না, এখন আমাদের এগুলি খাচ্ছে, এগুলি কিন্তু খারাপ। দ্বিতীয়ত হলো যে আমাদের খাবার দাবারের মধ্যে নানান রকম ফুড অ্যাডাল্টেশন, যেগুলো আমরা বলি যে বিষাক্ত জিনিস বা নানান রকম কেমিক্যালের মিশ্রণটা, এগুলি কিন্তু চলে আসছে। দ্বিতীয়ত যে আমাদের যে শারীরিক পরিশ্রমের কথা আমি বললাম, যে যার অভাবে অন্যান্য অনেক রোগ হয়, ক্যান্সারও হতে পারে, সেটি দেখেন নগরায়নের ফলে কিন্তু আমাদের মানুষের এখন খোলা মাঠ থাকছে না। স্কুল কলেজ এই সমস্ত জায়গায় বাচ্চারা যা খেলাধুলা করবে, তাদের শারীরিকভাবে যে একটা সেটা কিন্তু হচ্ছে না। তারপর আমরা দেখছি যে কর্মজীবী মহিলাদের মধ্যে এক ধরনের যেমন ব্রেস্ট ক্যান্সার বাড়ার একটাই হলো যে তাদের দেরিতে বিয়ে হচ্ছে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাসটা বা সময়টা তারা পাচ্ছেন না। এই ধরনের জীবনযাত্রার মধ্যে যে আমাদের পরিবর্তনটা আসছে আস্তে ধীরে,
সেটি কিন্তু আমাদের এই যে ক্যান্সার বাড়ার দিকে নিয়ে যাচ্ছে। ফলে আমাদের শহুরে জীবনযাপনে বিশেষ করে যে আমরা আধুনিক হচ্ছি সেটা আমাদের ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে। ফলে আমাদের আধুনিক হওয়ার দরকার, পাশাপাশি ওই ক্যান্সার প্রতিরোধী যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে। আশা করছি আপনার এই অনুষ্ঠান দেখার পরে আমাদের দর্শকরা আরও সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এনটিভিকেও ধন্যবাদ আজকের দিনে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশে ক্যান্সার রোগের প্রেক্ষিত এবং তার প্রতিরোধে কি করণীয় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।